Hello, friends. I am Krishnadas Deise speaking. আজ 5ই সেপ্টেম্বর আমরা আবারও একটা 5ই সেপ্টেম্বর পেলাম। কেন বলছি 5ই সেপ্টেম্বরের এই বিশেষত্বটা? কারণ আজকে আমার বক্তব্যের বিষয় হলো এই 5ই সেপ্টেম্বরের যে বিশেষত্ব আমরা পালন করছি বেশ কয়েক বছর ধরেই, প্রসঙ্গটা সেটা হলো শিক্ষক দিবস। আমরা জানি আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং আজ শিক্ষক দিবস। আজ সকাল থেকেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীরা হৈ হৈ করে মেতে উঠেছেন শিক্ষক দিবস পালনের জন্য। ছোট বড় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে শিক্ষকদেরকে, মাস্টারমশাইদেরকে সম্মান জানানোর জন্য। এখন এই যে একটা মেতে ওঠার বিষয়, আমরা বিশেষত বাঙালিরা তো হুচুক প্রিয়, যে কোনো উৎসব অনুষ্ঠানে হৈ হৈ করে মেতে উঠি। তো এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসকে ঘিরে সেরকমভাবেই আমরা মেতে উঠেছি, হৈ হৈ করে মেতে উঠেছি। কিন্তু এই যে প্রবাহ বিগত 1962 সাল থেকে চলে আসছে, এই প্রবাহের সামনে থমকে দাঁড়িয়ে আমরা কি একটু বিচার বিশ্লেষণ করে দেখেছি বা দেখার প্রয়োজন অনুভব করেছি? এতদিন পর্যন্ত হয়তো অনুভব করিনি, কিন্তু বিভিন্ন প্রকার তথ্য এবং তথ্যসূত্র যা সামনে আসছে, তাতে করে মুখোশ খুলে যাচ্ছে তৎকালীন দিনের তাবড় তাবড় রথী মহারথীদের। যেমন ওই মোহনদাস করমচাঁদ গান্ধীর মুখোশ খুলে গেছে। আসলে কি চরিত্রের মানুষ ছিলেন তিনি? তিনি সমগ্র জাতিকে পিছন থেকে ছুরি মেরেছিলেন। তো শুধু গান্ধী তো নয়, নেহেরুও তাই। কোন দিক থেকে তিনি পণ্ডিত জওহরলাল নেহেরু, যে পণ্ডিত উপাধিটা তিনি ব্যবহার করতেন, তিনি কিসের পণ্ডিত ছিলেন? তো এই যে নেহেরু কিভাবে আমাদের ভারতবর্ষের সর্বনাশ করেছে, সেই বিষয় নিয়েও পরে কথা বলবো। তিনি নিজেই নিজেকে ভারতরত্ন দিয়েছিলেন আর কি। তো এই যে গান্ধী, নেহেরু অ্যান্ড কোম্পানি, আমি এটাকে কোম্পানি বলি, তাদের যে গ্যাং, যারা ব্রিটিশের সাথে হাত মিলিয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা নয় বরং ডোমিনিয়ন স্টেটকে মেনে নিয়েছিল, দেশকে ভাগ করিয়েছিল, পাকিস্তান গড়ে উঠেছিল ভারত ভাগ করে এই গান্ধী, নেহেরু অ্যান্ড কোম্পানির তত্ত্বাবধানে। তাদের ব্যবস্থাপনায় সুভাষচন্দ্র বসু যাতে ভারতবর্ষে আর প্রবেশ করতে না পারে, সেই ব্যবস্থা সুদৃঢ়বদ্ধ করা হয়েছিল। তো এই গ্যাংয়েরই আরেকজন লোক ছিলেন, তিনি হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি শিক্ষক ছিলেন। 1962 সালে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন। এই রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি রাশিয়াতে গিয়েছিলেন, সোভিয়েত ইউনিয়নে। সেখানে গিয়ে সুভাষচন্দ্রের যে কার্যাবলী এবং সুভাষচন্দ্রের উপস্থিতি তিনি সেখানে দেখেছিলেন। তো জওহরলাল নেহেরুর তত্ত্বাবধানে, তার নির্দেশে তিনি চুপ করে গিয়েছিলেন। ভারতবর্ষে এসে তিনি কোনো কথা বলেননি সুভাষচন্দ্র বিষয়ে। তাই উপহারস্বরূপ তাকে উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি পদে বসানো হয়েছিল। আমার এই কথাটা খুব বিতর্কিত বলে আপনাদের মনে হবে, মিথ্যা মনে হবে না, বিতর্কিত বলে মনে হবে। তবে এর সপক্ষে ডকুমেন্টস সংগ্রহ করুন। আমার কাছে যেটুকু ডকুমেন্টস আছে আমি দেবো, বাকি ডকুমেন্টসগুলো আপনারা সংগ্রহ করুন। দেখুন, আসল তথ্য বেরিয়ে আসবে। রাশিয়া থেকে তড়িঘড়ি তাকে দেশে ফিরিয়ে আনা হলো এবং নেহেরু তার বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতকে রাশিয়াতে পাঠালেন, সোভিয়েত ইউনিয়নে পাঠালেন রাষ্ট্রদূত করে, যাতেই সুভাষচন্দ্রের বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেওয়া যায় ভারতবর্ষে, এই নিয়ে মানুষ আর কোনো মাথা না ঘামায়। ওই গান্ধী, নেহেরু অ্যান্ড কোম্পানি। আরও যে বিষয়টা আজকে আপনাদের সাথে তুলে ধরছি, যার জন্মদিন উপলক্ষে আজকে আপনারা শিক্ষক দিবস পালন করলেন, তিনি শিক্ষক ছিলেন। তবে শুধুমাত্র যে শিক্ষক ছিলেন তাই নয়, তিনি ছিলেন একটি মহাচোর। হ্যাঁ, চোর ছিলেন এই সর্বপল্লী রাধাকৃষ্ণন। কি চুরি করেছিলেন? ঘটিবাটি? না, ঘটিবাটি চুরি করেননি, তিনি থিসিস চুরি করেছিলেন।
তার ছাত্রেরই থিসিস তিনি চুরি করেছিলেন। যদুনাথ সিংহ যদুনাথ সিংহ ছিলেন তার ছাত্র। তিনি এই বাঙালি দার্শনিক যদুনাথ সরকার নয়, যদুনাথ সিংহ, তিনি তার যে থিসিস, সেই শিরোনাম ছিল ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন। ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময়ে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রদান করা হতো। তো এই বৃত্তি পাওয়ার লক্ষ্যকে সামনে রেখে যদুনাথ সিংহ, দার্শনিক লেখক, বিশিষ্ট বাঙালি লেখক এবং দার্শনিক যদুনাথ সিংহ, তিনি থিসিস লিখেছিলেন ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন। এই যে তাঁর যে থিসিস, সেটা 1922 খ্রিস্টাব্দে তিনি জমা দিয়েছিলেন এবং এই থিসিসের পূর্ণাঙ্গ কপি জমা দিয়েছিলেন 1925 খ্রিস্টাব্দ নাগাদ। একটা থিসিস লিখতে তো বহুদিন সময় লাগে। 1922 সালে তিনি ফার্স্ট পেপারটা জমা করেছিলেন এবং পূর্ণাঙ্গ থিসিস কপি তিনি জমা করেছিলেন 1925 খ্রিস্টাব্দে। তো সেই সময় থিসিস যারা লেখেন জানেন, যারা পিএইচডি করেন, একজন গাইডেন্স থাকে, শিক্ষক। তো যদুনাথ সিংহ কার তত্ত্বাবধানে থিসিস করছিলেন? না, তিনি হচ্ছেন ওই সর্বপল্লী রাধাকৃষ্ণান, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দেখা গেল তো যদুনাথ সিংহ তারপরে মিরাট কলেজের দর্শনের অধ্যাপক হয়েছিলেন, মিরাট কলেজে। সেই সময়তে উনি শুনলেন যে এই সর্বপল্লী রাধাকৃষ্ণান ইন্ডিয়ান ফিলোসফি পার্ট টু নামে একটা বই প্রকাশ করলেন রাধাকৃষ্ণান। দেখা গেল যে এই যে ইন্ডিয়ান ফিলোসফি পার্ট টু, এই বইটার যে বিষয়বস্তুটা, সেটা পুরোটাই তিনি কপি করেছেন যদুনাথ সিংহের লেখা ওই ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন, এই যে থিসিসটা, সেটা পুরোটা কপি করে নিজের নামে চালিয়ে দিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান। তো যদুনাথ সিংহ কি করলেন? যদুনাথ সিংহ তো ছাড়ার পাত্র নন। তিনি একজন দার্শনিক লেখক। তাঁরই থিওরি, তাঁরই থিসিস কপি করে দিয়ে নিজের নামে চালিয়ে দিলেন এই সর্বপল্লী রাধাকৃষ্ণান। আর এই বইটা ছিল বিখ্যাত বই, রাধাকৃষ্ণানের এই বই। তিনি দেশে বিদেশে প্রচুর সম্মান যেটা পেয়েছিলেন, সেটা তার এই বইটার জন্য। কোন বইটা? না, ইন্ডিয়ান ফিলোসফি পার্ট টু, যেটা পুরোটাই তিনি কপি করেছিলেন ওই যদুনাথ সিংহের কাছে। যদুনাথ সিংহের যে থিসিস পেপার ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন, সেটা হুবহু কপি করে দিয়েছিলেন, দিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছিলেন। মানে উনি থিসিস চোর। তো এই যে তার তৎকালীন মাস্টার মশাই তথা থিসিস চোর সর্বপল্লী রাধাকৃষ্ণান, তার এগেনস্টে উনি কি করলেন? যদুনাথ সিংহ কি করলেন? না, তিনি কলকাতা হাইকোর্টে রাধাকৃষ্ণানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন। কখন? 1929 সালে মামলা দায়ের করলেন। এর আগে 1929 সালের এক বছর আগে 1928 সালে উনি মডার্ন রিভিউ পত্রিকায় একটা চিঠি লেখেন তার এই বিষয়বস্তুটা জানিয়ে, যদুনাথ সিংহ, যে এই থিসিসটা অ্যাকচুয়ালি আমার, কিন্তু রাধাকৃষ্ণান এটাকে নিজের নামে চেপে দিয়েছে। এই মর্মে তিনি মডার্ন রিভিউ পত্রিকাতে তিনি চিঠি লেখেন। তখন মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক ছিলেন বিশিষ্ট সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়। পুরো বিষয়টা তলিয়ে দেখে রামানন্দ চট্টোপাধ্যায় দেখলেন যে রাধাকৃষ্ণান যখন তার বইটা প্রকাশ করছেন, তার অনেক আগেই যদুনাথ সিংহ তার এই থিসিস পেপার ওই মিরাট কলেজের যে ম্যাগাজিন, তাতে প্রকাশ করে দিয়েছেন অলরেডি, তার অনেক আগেই। তাহলে আর বুঝতে বাকি রইল না যে এই থিসিসটা অ্যাকচুয়ালি যদুনাথ সিংহেরই লেখা এবং এটাকে পুরোপুরি কপি করে দিয়েছেন রাধাকৃষ্ণান। আর সেই কপি করা বই দিয়েই তিনি দেশে বিদেশে প্রচুর সম্মান, অর্থ, খ্যাতি লাভ করলেন, এমনকি ভারতরত্ন পর্যন্ত হলেন। তো এই বিষয়টা সামনে আসতে সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় পুরো বিষয়টা বুঝলেন যে না, যদুনাথ সিংহের বক্তব্যই তো সঠিক। তখন যদুনাথ সিংহ কি করলেন? না, 1929 সালের আগস্ট মাসে কলকাতা হাইকোর্টে রাধাকৃষ্ণানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন যে আমার থিসিস রাধাকৃষ্ণান চুরি করেছে, এটা তিনি মামলাটা দায়ের করলেন। কিন্তু আমরা জানি যেটা
হয়ে আসছে আবহমান কাল ধরেই যে যারা ক্ষমতাবান, রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে, তারা প্রশাসন এমনকি বিচার বিভাগকেও প্রভাবিত করে। 1926 সালেই যদুনাথ সরকার তার মিরাট কলেজের ম্যাগাজিনে এটা প্রকাশ করেছিলেন 26 সালে, আর রাধাকৃষ্ণন তার বইটা প্রকাশ করছেন 1927 সালে। তাহলে আগে কে প্রকাশ করেছেন? যদুনাথ সিংহ। তো রাধাকৃষ্ণন কি করলেন না, তখন রাজনৈতিক প্রভাব খাটালেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কি হলো না, কলকাতা হাইকোর্ট মামলাটার নিষ্পত্তি করল না। নিষ্পত্তি না করে সেটার উপরে স্থগিতাদেশ দিয়ে দিল। এই যে পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী জেলে আছেন যিনি, তিনি 1 বছরের মাথায় ডক্টরেট করলেন। 1 বছরের মাথায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে কি থিসিস করেছেন তিনি 1 বছরের মাথায়, পাবলিকের সামনে দেখানো হোক। আমার কাছে যেটুকু তথ্য আছে যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে যে না, ওনার থিসিস মৌলিক নয়, পুরোপুরি হুবহু টুকে দেওয়া হয়েছে। টুকে পিএইচডি করেছেন উনি। যাই হোক, এখন বর্তমান সময়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করে ডক্টরেট করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের উচিত তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানো তাদের উদ্দেশ্যে যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই 1 বছরের মাথায় পিএইচডি করছেন লোকের থিসিস টুকে দিয়ে, তাদের বিরুদ্ধে থুতু দেওয়া উচিত। তো রাধাকৃষ্ণনের থিসিস, এইভাবে রাধাকৃষ্ণন থিসিসটা চুরি করেছিলেন যদুনাথ সিংহের, এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলকাতা যে হাইকোর্ট সে মামলাটার নিষ্পত্তি না করে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। মামলা নিষ্পত্তি হয়নি। কিন্তু যারা ইতিহাসের বিশ্লেষক, যারা বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেন, তারা কিন্তু বুঝে গেছেন যে রাধাকৃষ্ণন ছিলেন একটি মহাচোর, এবং তিনি একজন বাঙালি দার্শনিক যদুনাথ সিংহের থিসিস চুরি করেছিলেন। হুইচ বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালি চিরদিনই সারা ভারতকে, সারা পৃথিবীকে পথ দেখিয়েছে, আর সেই বাঙালির জ্ঞান ভাণ্ডার চুরি করে অন্যেরা মহান হওয়ার চেষ্টা করেছে। তা সেই যদুনাথ সিংহই হোক, স্বামী বিবেকানন্দই হোক, আর মহান কমিউনিস্ট ফিলোসফার এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়, স্বয়ং লেনিন যার যুক্তিকে অস্বীকার করতে পারেননি, সেই মহান দার্শনিক তিনিও বাঙালি ছিলেন ঋষি অরবিন্দ ঘোষের মতো অধ্যাপকেরা ছিলেন। সত্যেন্দ্রনাথ বোস, যিনি স্বয়ং আইনস্টাইনের সাথে থিসিস করেছিলেন, আইনস্টাইনের সাথে একসাথে গবেষণা করেছিলেন, সেই বিখ্যাত বাঙালিরাই আজ তাকে ভুলতে বসেছে। তারা মহান বাঙালি কে, মহান বাঙালি সত্যেন্দ্রনাথ বসু, মহান বাঙালি প্রফুল্লচন্দ্র রায়, তিনি একজন মহান অধ্যাপক, গবেষক, একজন মহান বিজ্ঞানী। জগদীশচন্দ্র বসু, এদের মতো মানুষেরা মহান, রাধাকৃষ্ণনের মতো চোরেরা নয়। তাই হই হই করে স্রোতে গা ভাসানো নয়, বরং একটু থামুন, ভাবুন, ভেবে দেখুন এই 5ই সেপ্টেম্বর ওই রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে সত্যিই শিক্ষক দিবস হিসাবে পালন করা আমাদের উচিত কিনা, নাকি জোরপূর্বক তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন ওই মোহনদাস করমচাঁদ গান্ধীকে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে যে তিনি জাতির পিতা, কিন্তু কখনোই তিনি জাতির পিতা নন, বরং সমগ্র জাতিকে পিছন থেকে ছুরি মেরেছিলেন গান্ধী, নেহেরু আর মাউন্ট ব্যাটেন। তাই বলবো, আসুন আমরা বরং আষাঢ় মাসের যে পূর্ণিমা তিথি, আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটাতে আমাদের এই যে ভারতীয় যে সংস্কৃতি, যে ঐতিহ্য, তাতে এই দিনটাকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। শিক্ষকদেরকে আমরা গুরু বলে মনে করি, তাদেরকে স্মরণ করার দিন এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটা। তাছাড়াও যদি কোনো মহান ব্যক্তির জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করতে হয়, তাহলে আমাদের সামনে আছেন বিদ্যাসাগর, যিনি সত্যি একজন মহান শিক্ষক ছিলেন। তাঁর জন্মদিন 26শে সেপ্টেম্বরকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারি। তিনি অন্তত চোর ছিলেন না, বিদ্যাসাগর চোর ছিলেন না,
কারো থিসিস চুরি করেননি। কারো থিসিস চুরি করেননি। একজন মহান শিক্ষক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু ভারতের নয়, সারা পৃথিবীর শিক্ষক। তাই তাঁর জন্মদিন 25শে বৈশাখ বা 7ই মে দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করতে পারি। কারণ রবীন্দ্রনাথ চোর ছিলেন না, তিনি কারো থিসিস চুরি করেননি। আমরা সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারি। সত্যেন্দ্রনাথ বসু, যার নাম অনুসারে পদার্থের বোসন কণা নামকরণ হয়েছিল আমরা জানি। আইনস্টাইনের সাথে একসাথে তিনি কাজ করেছিলেন। এই মহান বিজ্ঞানীর যে জন্মদিন 1 জানুয়ারি, সেই দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারি। কারণ সত্যেন্দ্রনাথ বসু অন্তত চোর ছিলেন না, কারো থিসিস চুরি করেননি, আর নিজেই নিজেকে ভারতরত্ন দেননি, আর গান্ধী নেহেরুর অ্যান্ড কোম্পানির কোনো সদস্যও ছিলেন না তিনি। আমরা প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন 2রা আগস্ট, প্রফুল্লচন্দ্র রায়, বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়, তাঁর জন্মদিনটাকেও আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারি। আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারি ঋষি অরবিন্দ, একজন মহান অধ্যাপক, তাঁর জন্মদিন 15 আগস্ট তারিখটাকে। তিনি অন্তত চোর ছিলেন না, কারো থিসিস চুরি করেননি। আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর জন্মদিন 30শে নভেম্বর দিনটাকে। বেতার আবিষ্কারক, যার থিসিসের উপরে দাঁড়িয়ে আজকের এই যে ব্লুটুথ টেকনোলজি, তার থিসিসের উপরে দাঁড়িয়েই এই মহান বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, তিনি কারো থিসিস চুরি করেননি, বরং তাঁর থিসিসই মার্কনি চুরি করেছিল। তো এই যে আমাদের দেশের যে মহান বিজ্ঞানী, মহান দার্শনিক, মহান শিক্ষকেরা রয়েছেন, যারা অন্তত কারো থিসিস চুরি করেননি, যারা নিজেই নিজেকে ভারতরত্ন দেননি, যারা নেতাজির, সুভাষচন্দ্রের যে গোপন কার্যকলাপ তিনি যে রয়েছেন, তার তথ্যকে অন্তত ধামাচাপা দেবার চেষ্টা করেননি, সেই সমস্ত মহান দার্শনিক শিক্ষকদের জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালিত হওয়া উচিত বলে আমরা মনে করি। বাকি বিষয়টা আমার বন্ধু যারা আমারই বক্তব্য শুনলেন, তারা বিচার বিবেচনা করবেন। আর আমাদের দেশের বর্তমান সময়ের যারা শিক্ষক মশাই রয়েছেন, তা প্রি প্রাইমারি হোক, প্রাইমারি পিজি, একদম কেজি টু পিজি, কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, এবং যারা কোনো প্রতিষ্ঠানের শিক্ষক নন কিন্তু গৃহশিক্ষক হিসাবে পড়াশোনার সাথে যুক্ত আছেন, তাঁরা এবং ছাত্রছাত্রীরা, তাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ, আপনারা বিষয়টাকে ভালো করে ভেবে দেখুন। বাঙালিকে সর্বদিক থেকে শেষ করে দেওয়ার কত রকমের চক্রান্ত, বাঙালির মেধাগুলোকে কিভাবে শেষ করে দেওয়া হচ্ছে, বাংলা ও বাঙালির যে উজ্জ্বল ইতিহাস তাকে মলিন করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল ওই গান্ধী, নেহেরু অ্যান্ড কোম্পানি, যাদের লেজুড় বৃত্তি এখনো আমাদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা পালন করছি। আসুন এগুলোকে ঝেড়ে ফেলি। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।